আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে। সাথে রয়েছি আমি মীর আব্দুর রহমান। সংবাদের শুরুতে জানিয়ে দেব শিরোনাম। ধর্ষণ প্রচেষ্টা ও যৌন নিপীড়নের মামলায় জামিনে মুক্ত হয়েছেন সাবেক স্কটিশ ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যামন। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির দাবির পরিপ্রেক্ষিতে সংসদে প্রক্সি ভোটিং অনুমোদন। এবং মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতার ভিত্তিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক শুনছিলেন শিরোনামগুলো, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ধর্ষণ প্রচেষ্টা ও যৌন নিপীড়নের মামলায় জামিন পেলেন সাবেক স্কটিশ ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যামন। 14টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানুয়ারিতে দায়ের করা 2 নারীর মামলায় জনপ্রিয় এই রাজনীতিককে গ্রেফতার করা হয়েছিল। বৃহস্পতিবার প্রাথমিক শুনানিতে স্যামন নিজেকে নির্দোষ দাবি করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে মামলার পরবর্তী তারিখ নির্ধারিত হয়নি। উল্লেখ্য, অনেকেই মনে করেন জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচেষ্টার অংশ হিসেবে তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলা হয়েছে। যৌন অপরাধের বিরুদ্ধে গত বছর বিশ্বব্যাপী জনপ্রিয় হওয়া মি টু আন্দোলনের প্রভাবে অ্যালেক্স স্যামনের বিরুদ্ধে যৌন নিপীড়নের পুরনো কিছু অভিযোগ সামনে চলে আসে। 2 নারী অভিযোগ তোলেন, ফার্স্ট মিনিস্টার থাকাকালে স্যামন তাদের বিরুদ্ধে ধর্ষণ প্রচেষ্টার পাশাপাশি বিভিন্ন ধরনের যৌন নিপীড়ন চালিয়েছিলেন। ওই 2 নারী তখন পদস্থ কর্মকর্তা হিসেবে সরকারি কার্যালয়ে কর্মরত ছিলেন। 2018 সালের আগস্ট মাসে স্যামন দল থেকে পদত্যাগ করলেও অভিযোগ অস্বীকার করেন। স্কটিশ সরকার স্যামনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করলেও তার ফলাফল এখনও প্রকাশ করেনি। স্যামনের পক্ষ থেকে দায়ের করা এক মামলায় আদালত 8ই জানুয়ারি রায় দেন, তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত পরিচালনা করতে স্কটিশ সরকার যে প্রক্রিয়া অনুসরণ করেছিল তা ছিল ত্রুটিপূর্ণ। রায়ে জানা যায়, স্যামনকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এই তদন্ত করা হয়েছিল। তাছাড়া তদন্তে নিয়োজিত একজন কর্মকর্তার সঙ্গে আগে থেকেই অভিযোগকারীদের সখ্য ছিল। যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ দেশের মানুষের প্রতি ভিন্নমত ভুলে ঐক্য খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। নরফোকে স্থানীয় একটি নারী বিষয়ক প্রতিষ্ঠানের 100 বছর পূর্তি অনুষ্ঠানে দেওয়া ভাষণে রানী অভিন্ন পথ খোঁজার এই আহ্বান জানান। ব্রেক্সিটের নাম উল্লেখ না করলেও তার এই ডাক ব্রেক্সিট বিষয়ে বলে মনে করা হচ্ছে, জানিয়েছে বিবিসি। রানী এলিজাবেথ বলেন, ঐক্য খুঁজে বের করতে হবে। প্রতিটি প্রজন্মই নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়, আবার তাদের সামনে নতুন সুযোগও থাকে। ব্রেক্সিট চুক্তি নিয়ে মেয়ের নতুন প্রস্তাবের উপর আগামী 29 জানুয়ারি পার্লামেন্টে পুনরায় ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ব্রিটিশ এমপিরা এই চুক্তিটি প্রত্যাখ্যান করেন। ব্রেক্সিট চুক্তি নিয়ে সংসদ একমত না হলে 29 মার্চে কোনো চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে হবে যুক্তরাজ্যকে। বিবিসির রাজপরিবার বিষয়ক সংবাদদাতা নিকোলাস উইচেল বলেন, রানীর বার্তা যে ব্রেক্সিটের ব্যাপারে তা নিয়ে সন্দেহ নেই বললেই চলে। রাজনৈতিক কোনো বিষয়ে সাধারণত প্রকাশ্যে কথা বলেন না যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান রানী এলিজাবেথ। বিতর্কিত রাজনৈতিক বিষয় নিয়ে রানী নিরপেক্ষতা বজায় রাখেন। তাই ব্রেক্সিট নিয়ে সংকটের সময়ে রানীর এই ইঙ্গিতপূর্ণ বার্তায় অনেকেই বিস্মিত হয়েছেন। ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিকির দাবির পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য সংসদের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ভোটদান বিধি পাল্টানো হয়েছে। ফলে এখন থেকে সন্তান সম্ভবা এমপিরা শারীরিকভাবে হাউসে উপস্থিত হতে না পারলেও প্রতিনিধির মাধ্যমে সংসদীয় ভোট প্রদান করতে পারবেন। গত 15 জানুয়ারি ব্রেক্সিট কার্যকরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের প্রস্তাবিত খসড়া চুক্তিটি পাশের জন্য ভোটাভুটি হয়েছিল। ব্রিটিশ হাউস অব কমন্সের নিয়ম হচ্ছে সংসদ সদস্যকে শারীরিকভাবে উপস্থিত হয়ে ভোট দিতে হবে। টিউলিপ সন্তান প্রসবের জন্য তার ভোটাধিকার প্রশ্নে আপোষ করতে রাজি ছিলেন না। ফলে নির্ধারিত সিজারিয়ান অপারেশন বিলম্বিত করার সিদ্ধান্ত নেন তিনি। ওই দিন হুইল চেয়ারে করে কমন্সে যান ভোট দিতে। এ ঘটনা তখন বিশ্বজুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের আলোচিত বিষয় হয়ে উঠেছিল। তাই এ নিয়ম পরিবর্তনে টিউলিপ সিদ্দিকির দাবির পরিপ্রেক্ষিতে এই সপ্তাহেই কমন্সে বিষয়টি নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। সদ্য বাবা মা হওয়া সংসদ সদস্যদের ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে 1 বছরের জন্য প্রক্সি ভোটিং চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে প্রক্সি ভোটিংয়ের বিধান পরিবর্তনকে ঐতিহাসিক পদক্ষেপ আখ্যায়িত করেছেন টিউলিপ সিদ্দিকি। এক টুইটার বার্তায় তিনি মন্তব্য করেছেন, 2015 সালের নির্বাচনে জয়ী হওয়ার পরেই আমি প্রক্সি ভোটিংয়ের বিষয়টি উত্থাপন করেছিলাম, কিন্তু তখন আমাকে অনেকেই বলেছিলেন চেষ্টা করে লাভ হবে না, কমন্সের বিধি পাল্টাবে না, কিন্তু আজ সে বিধি পাল্টেছে। এখন থেকে নতুন বাবা মা হওয়া সংসদ সদস্যরাও
ভোট দিতে পারবেন। এবার জানাবো বাংলাদেশ প্রসঙ্গ। বিভেদ ভুলে দেশকে এগিয়ে নিয়ে যেতে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতার ভিত্তিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখন আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য। গত ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তাঁর দল নিরঙ্কুশ বিজয় লাভ করায় শেখ হাসিনা চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণের পর আজ শুক্রবার সন্ধে 7:30টায় দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে তিনি একথা বলেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেশের ইতিহাসে চতুর্থবার ও টানা তৃতীয়বার সরকার গঠনের পর শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রথমবারের মতো ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণের শুরুতেই আওয়ামী লীগকে নিরঙ্কুশভাবে বিজয়ী করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। যারা নৌকায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। যারা আমাদের ভোট দেননি, আমি তাদেরও ধন্যবাদ জানাচ্ছি নির্বাচনে অংশগ্রহণের জন্য। নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল ও জোট এবং প্রার্থীকে ধন্যবাদ জানাচ্ছি। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য আমি দেশবাসী, নির্বাচন কমিশন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীর সকল সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাষণে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহীদদের। সমবেদনা জানান একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামাতের হামলায় নিহত ২৪ জন আওয়ামী লীগ নেতাকর্মীর পরিবারের প্রতি। স্মরণ করেন দলের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকেও। আশ্বাস দেন নির্বাচনের আগে দেয়া ইশতেহার বাস্তবায়নেরও। আমরা যে প্রতিশ্রুতি দেই তা বাস্তবায়ন করি। ২০০৮ এবং ২০১৪ সালের নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম তার অধিকাংশই ইতিমধ্যে বাস্তবায়ন করেছি। আর নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের জন্য গেল ১০ বছরে দেশ ও মানুষের ব্যাপক উন্নয়ন, সরকারি চাকুরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধি, নির্বাচনী প্রস্তুতি ও কৌশল সহ ১৪টি কারণ তুলে ধরেন। আর বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের নির্বাচনে হারার কারণ হিসেবে মনোনয়ন বাণিজ্য প্রচারণায় ব্যর্থতা, ২০১৩ সাল থেকে ২০১৫ সালের অগ্নিসন্ত্রাস, জামাত নেতাদের মনোনয়ন দেয়া সহ ৬০টি কারণ তুলে ধরেন। তারপরও দেশকে এগিয়ে নিতে ঐক্যফ্রন্টের নির্বাচিতদের সংসদ সদস্য হিসেবে শপথ নেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এখন আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য। বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের ঐক্যের যোগসূত্র হবে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, গণতান্ত্রিক মূল্যবোধ, সাম্য ও ন্যায় বিচার এবং উন্নয়ন ও অগ্রগতি। একাদশ সংসদে বিরোধী দলের সদস্য সংখ্যা নিতান্তই কম, তবে সংখ্যা দিয়ে আমরা তাদের বিবেচনা করব না। সংখ্যা যত কমই হোক, সংসদের যে কোনো সদস্যের ন্যায্য ও যৌক্তিক প্রস্তাব, আলোচনা, সমালোচনা যথাযথ মূল্যায়ন করা হবে। আমি বিরোধী দলের নির্বাচিত সদস্যদের শপথ নিয়ে সংসদে যোগদানের আহ্বান জানাচ্ছি। এ সময় দুর্নীতি দমনে আরও কঠোর হবারও হুঁশিয়ারি দেন সরকার প্রধান। দুর্নীতি নিয়ে সমাজের সর্বস্তরে অস্বস্তি রয়েছে। দুর্নীতির সঙ্গে জড়িতদের নিজেদের শোধরানোর আহ্বান জানাচ্ছি। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দুর্নীতি উচ্ছেদ করা হবে। সরকারি সেবা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা এবং জাতীয় জীবনের সর্বত্র আইনের শাসন সমুন্নত রাখার উদ্যোগ গ্রহণ করব। এই রায় দেশবাসীর সেবা করার সুযোগ উল্লেখ করে সবার সহযোগিতাও চান প্রধানমন্ত্রী। মানুষের জীবন মান এখন অনেক উন্নত। এখন মানুষ সুন্দর করে বাঁচার স্বপ্ন দেখে। দেশকে আমরা আরো উন্নত করতে চাই, তাই সামনে আরো অনেক কাজ, আমাদের আরো কঠিন পথ পাড়ি দিতে হবে। আপনাদের সঙ্গে নিয়ে সেই বন্ধুর পথ অতিক্রম করতে পারবো ইনশাল্লাহ। এবারের নির্বাচনে আওয়ামী লীগের ওপর আস্থা রাখার প্রতিদান দিতে প্রাণপণ চেষ্টা করবেন বলেও ভাষণে দেশবাসীকে আশ্বস্ত করেন শেখ হাসিনা। দলমত নির্বিশেষে দেশের সকল নাগরিকের সমর্থন ও সহযোগিতা চাই। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এবার জানিয়ে দেব কমিউনিটি প্রসঙ্গ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে হোয়াইট চ্যাপেলস্থ নিজস্ব কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আমাদের সহকর্মী মোহাম্মদ মাসুদুজ্জামান জানান, দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের বড় ভাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ প্রমুখ। দোয়া পাঠের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় ইউকে বিএনপির সভাপতি এম এ মালেক সকলের নিকট আরাফাত রহমান কোকো শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়াও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা এবং বিশ্বের সকল মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন লন্ডনস্থ বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হুসাইন খোকন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি আবুল কালাম আজাদ, আলহাজ তৈমুস আলী, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সাবেক সহ সভাপতি এম লুৎফুর রহমান, মোহাম্মদ গোলাম রাব্বানী, মোহাম্মদ তাজুল ইসলাম সহ আরও অনেকেই। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণামূলক প্রতিষ্ঠান স্টাডি সার্কেলের আয়োজনে গতকাল ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফের ঐতিহ্যবাহী ওয়েলস অ্যাসেম্বলিতে বাংলাদেশ এ গোল্ডেন জার্নি টু ডেভেলপমেন্ট শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছিল। স্টাডি সার্কেলের চেয়ারপারসন সৈয়দ মোজাম্মেল আলীর সভাপতিত্বে এবং স্টাডি সার্কেলের গবেষক সাজিয়া স্নিগ্ধা ও ইউনিভার্সিটি স্টুডেন্ট মাহমুদা আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই সেমিনারে ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন। বাংলাদেশের বিগত 10 বছরের উন্নয়ন ও আগামী দিনের সরকারের উন্নয়নের নানা পরিকল্পনার চিত্র তুলে ধরে বলেন, নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের জন্য উন্নয়নের নজির স্থাপন করেছে। বিভিন্ন খাতে সম্প্রতি বাংলাদেশের উন্নয়নকে গোল্ডেন ডেভেলপমেন্ট হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশগুলো বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। প্রবাসীদের সহযোগিতার লক্ষ্যে সরকার সবসময় ইতিবাচক। তিনি আইটি সহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। সেমিনারে ওয়েলস অ্যাসেম্বলির ডেপুটি মিনিস্টার জুলি মর্গান, অ্যাসেম্বলির চিফ হুইপ জেইন হার্ট, অ্যাসেম্বলির মেম্বার জেনি রাতবান, অ্যাসেম্বলি মেম্বার মোহাম্মদ আসগর, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, কাউন্সিলর দিলাওয়ার আলী, আনসার আহমেদুল্লাহ ও জামাল আহমেদ খান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কমিউনিটি লিডার সুলতান মাহমুদ শরীফ, আলহাজ জালাল উদ্দিন, আব্দুল আহাদ চৌধুরী, আশব ও মিসবা, সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, আলহাজ আনোয়ার আলী সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইউনাইটেড ড্রাইভিং ইনস্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন এর 2019-2020 সালের জন্য 21 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কামরুল আলমকে সভাপতি, রহিম আহমেদকে সাধারণ সম্পাদক ও রাজু আহমেদকে কোষাধ্যক্ষ করা হয়। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের ইলফোর্ডে ক্রিস্টাল ব্যাংকুয়েটিং হলে আয়োজিত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বিদায়ী সভাপতি মোহাম্মদ আলম বিগত বছরের নানা কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, অ্যাসোসিয়েশন ইনস্ট্রাক্টরদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দিয়ে আসছে। এ সেবাকে আরও গতিশীল করতে একটি নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে, যাতে ইনস্ট্রাক্টরদের জন্য নতুন নিয়মকানুন সহ নানা তথ্য থাকবে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 11 জনকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কামরুল আলম। কোষাধ্যক্ষ মুক্তা মিয়া বার্ষিক রিপোর্ট পেশ করেন। এতে বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি খসরুজ্জামান, নির্বাচন কমিশনার শাহিনুর রহমান, মাহবুব আলম, শফিক ইসলাম প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সালেহ আহমেদ, জিয়াউল গাউস নাবি, আব্দুল খালেক, ফারহাদ মিয়া প্রমুখ। রোহিঙ্গাদের ভাষণচরে স্থানান্তরে তাড়াহুড়ো করা ঠিক হবে না বলে মন্তব্য করেন জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক শরণার্থী বিশেষ দূত ইয়াং হিলি। রোহিঙ্গাদের স্থানান্তরের আগে দ্বীপটির নিরাপত্তা সহ আনুষঙ্গিক নানা বিষয়ক তথ্য জাতিসংঘের সাথে বিনিময় করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। 7 দিনের সফরের শেষ দিনে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। 7 দিনের সফরে গত শনিবার ঢাকা আসেন জাতিসংঘের রোহিঙ্গা শরণার্থী বিষয়ক বিশেষ দূত অধ্যাপক ইয়াং হিলি। সফরের শেষ দিন শুক্রবারে এক সংবাদ সম্মেলনে লি বলেন, সরকার ভাষান্তরে রোহিঙ্গাদের পুনর্বাসনের যে পরিকল্পনা করেছে তা বাস্তবায়নে তাড়াহুড়ো করা ঠিক হবে না। The urge to hurry the relocation could be slowed down a little bit. All the humanitarian assessment has to be done. Human rights assessment has to be done. The security assessment has to be done. I understand that there's been a feasibility study by the government, and I think perhaps if that is shared with the UN and
other experts, then maybe we'll have a better understanding of how feasible it is. দীর্ঘ 17 মাস হয়ে গেলেও রাখাইন রাজ্যের পরিস্থিতির উন্নতি না হওয়া ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় মিয়ানমারের অসহযোগিতার কারণে বাংলাদেশের উপর চাপ কমাতে সাময়িকভাবে ছোট ছোট ভাগে রোহিঙ্গাদের অন্য দেশগুলোতে স্থানান্তর করা যায় কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লি বলেন এটি বাস্তবসম্মত হবে না। I don't know if any country will I will take 15,000. I will take 10,000. That's not realistically, that's not possible. So I'm trying my best, and with others are trying our best to put pressure on Myanmar and to put pressure on the international community and the international donors to assist Bangladesh and the host communities. But let's not forget that if there is easy relocation to other parts, what are we saying to Myanmar? You can do all these things, you can drive people out and we'll take them and we'll find solutions for them. There's no accountability for Myanmar too. এছাড়াও ইয়াং হিলি মনে করেন চোখের সামনে এত বড় অন্যায় দেখেও রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ব্যর্থ হয়েছে। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। মৌলভীবাজার পৌরসভার তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো প্রকল্প ইউজিপ এর অধীনে উন্নয়নকৃত শহরের টিভি, হাসপাতাল, সড়ক ও আরামবাগ রাস্তার 2,82,04,000 টাকা ব্যয়ে নির্মাণ প্রকল্প বাস্তবায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রকল্প দুটির বাস্তবায়ন কাজের উদ্বোধন ঘোষণা করেন মৌলভীবাজার ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নেসার আহমেদ। শহরের শাকুরা মার্কেটের সামনে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজারের পৌরসভার মেয়র মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে ও পৌরসভার উপসহকারী প্রকৌশলী রণধীর রায়ের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি নেসার আহমদ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মিসবাহুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, আইন বিষয়ক সম্পাদক ও পিপি অ্যাডভোকেট আজাদুর রহমান আজাদ সহ অন্যান্যরা। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর পৌরসভা এলাকায় এটাই প্রথম জনসভা থাকায় আলোচনা সভার শুরুতে প্রধান অতিথি নেসার আহমেদকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণের পাশাপাশি পৌরসভার মেয়র ফুল ও ক্রেস্ট তুলে দেন। সুনামগঞ্জের একমাত্র বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ এনে এবং এর প্রতিবাদে হাওড় বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংবাদ সম্মেলন করেছে। শুক্রবার দুপুরে শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে হাওড় বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান হাওড় বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজয় সেন রায়। এছাড়াও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হাওড় বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সভাপতি মুক্তিযোদ্ধা বজলুর মজিদ চৌধুরী, কবি সুখেনন্দ্র সেন প্রমুখ। বক্তারা লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, প্রত্যেক উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে পিআইসির তালিকা চাওয়ার পরও তারা হাওড়ের ফসল রক্ষা বাঁধ নির্মাণের তথ্য দিতে লুকোচুরি খেলছে। সেই সাথে গত বছরের হাওড় ডুবির সময় দুদকের তালিকায় মামলা থাকা আসামিরা এবারের পিআইসির কমিটিতে রয়েছে। সংগঠনের নেতারা গণশুনানির মাধ্যমে স্বচ্ছ পিআইসি গঠন করে দ্রুত হাওড়ের বাঁধ নির্মাণের দাবি জানান। যদি এর মধ্যে প্রশাসন যথাযথ ব্যবস্থা না নেয় তবে 2017 সালের মতো আবারও আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের মূল শক্তি, এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে 3 দিনব্যাপী 40তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলার উদ্বোধন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। এ উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মার্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল কবির মুরাদ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার এস.এম. ফজলুল হক, হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হুসাইন রুবেল, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফাজ উদ্দিন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিতি। উদ্বোধন শেষে জেলা প্রশাসক সহ অতিথিবৃন্দ মেলায় স্টলগুলো পরিদর্শন করেন। মেলায় 9টি উপজেলার জুনিয়র গ্রুপ স্কুল থেকে 26টি স্টল এবং সিনিয়র গ্রুপ কলেজ থেকে 15টি স্টল অংশগ্রহণ করে। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো।
ধর্ষণ প্রচেষ্টা ও যৌন নিপীড়নের মামলায় জামিনে মুক্ত হয়েছেন সাবেক স্কটিশ ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যামন্ড। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর দাবির পরিপ্রেক্ষিতে সংসদে প্রক্সি ভোটিং অনুমোদন। এবং মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতার ভিত্তিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপিয়ান টিভি অনলাইন www.europeantv.com। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।